হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার। আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকেই জেনেছো যে স্কুল সার্ভিস কমিশনের এই যে পরীক্ষাটি, আসন্ন পরীক্ষাটি, এই পরীক্ষাতে ওল্ডরাও বসতে পারবে এবং নিউরাও বসতে পারবে, এবং এখানে অনেকেই বলছে যে কেস হতে পারে। তো কেস হলো এটি সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের অর্ডার কপি। তাই পুরোপুরি নতুন পুরনো প্রত্যেকেই এই এক্সামের জন্য কোয়ালিফাই। তো আপাতত এই ভিডিওতে আমি জানাতে চাই তোমাদের যে স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের যে সিলেবাস চেঞ্জ হতে পারে কি পারে না, আর যদি চেঞ্জ না হয় বা চেঞ্জ যদি হয়েও থাকে তাহলে আমরা কিভাবে পড়ব, কোন কোন পার্টগুলো আপাতত আমাদের এক্ষুনি পড়া শুরু করে দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে বইগুলি থাকা প্রয়োজন সেইগুলিও এই ভিডিওতে জানাবো। তো আলটিমেট ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু হেল্প পাবে, এটুকু আমি তোমাদের বলে রাখি। চলো তাহলে ভিডিওটি শুরু করি। তাছাড়া তোমাদের বিশ্বজয় ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন লাইভ মক টেস্ট চলছে ইউটিউবে, প্রত্যেকেই সেই মক টেস্টগুলো ফলো করবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নবম দশমের যে সিলেবাস। তো প্রথমে আমি তোমাদের পরিষ্কার কয়েকটি ধারণা দিয়ে রাখি যে তোমাদের সিলেবাস চেঞ্জ হবে কি হবে না। সিলেবাস চেঞ্জের ব্যাপারে 9-10-এর ক্ষেত্রে, কিন্তু নবম দশমের ক্ষেত্রে ওকে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে সিলেবাস সম্ভাবনা খুবই কম চেঞ্জ হওয়ার। যেটা 2016 সালের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমাদের পড়তে শুরু করে দেওয়া উচিত। আর সঙ্গে সঙ্গে কিভাবে পড়বে এটা আমি বলছি, প্রত্যেকটা পার্ট নিখুঁতভাবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যে বিশেষভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ক্লাস 9 এবং ক্লাস 10-এর যদি তোমাদের সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি এই বইগুলি যদি না থেকে থাকে এক্ষুনি সংগ্রহ করে নাও, এক্ষুনি সংগ্রহ করো। বা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, তোমরা কমেন্টে জানাবে যে পিডিএফ চাই, তাহলে তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। বইগুলি সংগ্রহ করো। এবার দেখো, যদি আমরা ধরো সাহিত্য সঞ্চয়ন থেকে ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন, ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি এইগুলো থেকে যদি আমরা পড়ি কিভাবে পড়ব, তো প্রত্যেকটা পার্টের একটা একটা বই দেখিয়ে দিচ্ছি। ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বা সাহিত্য সম্ভার, বা ক্লাস 10-এর যে কোনো একটি বই, এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি এইগুলি থেকে একটা একটা বলে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটি হলো নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। তো এখানে মনে রাখবে যে স্টার মার্ক দেওয়া আছে, এগুলোই যে পড়তে হবে এরকম নয়, সমস্তগুলোই পড়তে হবে। সমস্ত যে টপিকগুলি আছে প্রত্যেকটি পার্ট এখানে কিন্তু পড়তে হবে। সঙ্গে সঙ্গে ধরো আমি তোমাদের বলে রাখছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তোমরা পড়বে কিভাবে। নিবিড় পাঠ প্রয়োজন, চর্বণ পাঠ প্রয়োজন। দেখো, এখানে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, প্রত্যেকটি যে লাইন এগুলো মনে রাখতে হবে যে এই কবিতা থেকে নেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষায় শূন্যস্থান পূরণ কবিতা থেকে আসতে পারে, বা ঈশান কোণ বলতে কোন কোনকে বোঝানো হয়েছে। চিকুর শব্দটির অর্থ এমএসসিতে এসেছিল। সঙ্গে সঙ্গে এসএসসি 2016-তে এসেছিল ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, এটা এসএসসিতে আসা প্রশ্ন। তাহলে এই ধরনের প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে। সঙ্গে সঙ্গে টেক্সট নির্ভর আমাদের কিন্তু ব্যাকরণ আসতে পারে, যে মুষলধারে সমাস নির্ণয় করো, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এখানে বিশেষভাবে যদি দেখো যে অনবরত কতদিন বৃষ্টি হয়েছে, 7 দিন নিরবধি, তো এই টাইপের প্রশ্নগুলি হতে পারে। কোন মাসের উল্লেখ আছে, ভাদ্র মাসের। চণ্ডীর আদেশ কে পান, বীর হনুমান। চণ্ডীর আদেশে কে ধেয়ে যায় নদ নদীগণ, এই টাইপের কিন্তু প্রশ্ন হবে। সঙ্গে সঙ্গে এখানে কবি কাব্যের যে ভণিতা ব্যবহার করেছেন সেটি অম্বিকা মঙ্গল। তো এই ধরনের প্রশ্নগুলো হবে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন হবে। তো এই ধরনের প্রত্যেকটি লাইন নিখুঁতভাবে কিন্তু পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। আর তোমরা যদি কেউ গাইডের কথা বলো যে স্যার আপনার কাছে গাইড নিলে কিভাবে পড়তে পারবো বা কিভাবে আপনি পড়াবেন, সেগুলো আমি পরে জানাবো শেষে। এবার ধরো একটি গদ্য তোমাদের বলে দিলাম, যে ধীবর বৃত্তান্ত, কালিদাস। তো এই যে পুরোপুরি গদ্যটার
মনে রাখবে এখানে যে ধরনের কোশ্চেনগুলো লাইন বাই লাইন কোশ্চেন হতে পারে, যে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে শকুন্তলা দুষ্যন্তকে বিয়ে করেছেন, দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন। এখানে দেখো কে অভিশাপ দিয়েছেন, ঋষি দুর্বাসা। কেন দিয়েছেন? স্বামীর চিন্তায় শকুন্তলা অন্যমনা ছিলেন। তাহলে ঋষি দুর্বাসার এই অভিশাপ কিছুটা প্রকোপ কমানোর চেষ্টা কে করেছেন? এখানে আমরা যদি দেখি, তার প্রিয় সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা বলেছেন কোনো নিদর্শন দেখাতে পারলে, তো এইগুলো বলেছেন। সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটি উক্তি মনে রাখতে হবে, যে ওরে বেটা চোর, এই উক্তিটি কে করেছেন? দুটি রক্ষী একই সঙ্গে কি তারা তাড়না করে বলেছেন যে এই বল 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 বল, এইভাবে। এখানে পুরুষ কোথায় থাকেন? চক্রাবতার নামক এক স্থানে থাকেন। পুরুষ আসলে কিভাবে জীবিকা নির্বাহ করে? জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে। তো এগুলো মনে রাখতে হবে। তো প্রত্যেকটি কথোপকথন মনে রাখতে হবে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটি, ঠিক আছে? এগুলো তো আমি ক্লাস নির্ভর বলে দেব, ঠিক আছে? তোমরা কমেন্ট করবে যে স্যার ক্লাস চাই। যেমন ধরো এটি আমাদের অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত, এটি একটি রচনা নাটক, তো সেটি তর্জমা করেছেন এই অংশটির সত্যনারায়ণ চক্রবর্তী। এবার সত্যনারায়ণ চক্রবর্তী সম্পর্কে দুই একটি কথা জানা প্রয়োজন। দুই একটি কথা, যে সত্যনারায়ণ চক্রবর্তী যে তর্জমা করেছেন তিনি আসলে ব্যক্তিগত জীবনে সাহিত্যিক ছিলেন না প্রফেসর ছিলেন, মানে অধ্যাপক ছিলেন, এগুলো জানতে হবে। ওকে, সঙ্গে সঙ্গে তোমরা বইয়ের একেবারে শেষ অংশে চলে যাবে, দেখবে এরকম 6টি পাঠ উল্লেখ থাকবে। প্রত্যেকটি পাঠের ভাবমূল থাকবে। যেমন আমরা ধরো প্রথমে ধীবর বৃত্তান্ত এবং কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পেয়েছি, সেখানে প্রচলিত গল্পকথা এবং আখ্যানের জগৎ, এই ভাবমূল আছে। তো 6টি তোমাদের ক্লাস 9-এ পাঠ আছে, প্রত্যেকটি পাঠ সেরকম ক্লাস 10-এরও 7টি পাঠ আছে, 7টি পাঠেরই তোমাদের ভাবমূল কিন্তু পড়তে হবে। মনে রাখতে হবে তোমাদের যে কোনো কবিতা থেকে, দেখো কবিতা থেকে আমি এখানে বলে রাখছি যে কবিতা থেকে কি করবে। কবিতা থেকে লাইন ধরে ধরে প্রশ্ন করে উৎস জিজ্ঞাসা করতে পারে। তাছাড়া তোমাদের শূন্যস্থান পূরণ জিজ্ঞাসা করতে পারে, শূন্যস্থান পূরণ। সঙ্গে সঙ্গে এমসিকিউ এক কথায় প্রশ্ন করতে পারে। সঙ্গে সঙ্গে কোনো জটিল শব্দের অর্থ জিজ্ঞাসা করতে পারে। কবিতা থেকে এই ধরনের প্রশ্ন আমাদের করা হতে পারে। গদ্য থেকে কি করা হতে পারে? প্রবন্ধ থেকে যেমন হারিয়ে যাওয়া কালিকলম, প্রচুর প্রশ্ন, সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। গদ্যের ক্ষেত্রেও সেম, উৎস আমাদের জানতে হবে। 1 নম্বর হলো উৎস। 2 নম্বর হলো এখানে এক কথায় যে প্রশ্নগুলি, এইগুলি খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? যেমন ঝর্ণা কলম, এটির নাম কে দিয়েছেন, এই ধরনের কোশ্চেনগুলো। 3 নম্বর দেখো তোমাদের এক্ষেত্রে যদি কোনো রচনায় চরিত্র থাকে, চরিত্রের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য সেগুলি ভালোভাবে জানতে হবে। সঙ্গে সঙ্গে চারিত্রিক বৈশিষ্ট্য, বয়স ইত্যাদি ইত্যাদি সব নিখুঁতভাবে জানতে হবে, এবং কোন চরিত্রটি কোন বক্তব্যটি বলেছেন উক্তিগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, সঙ্গে সঙ্গে বিশেষভাবে মনে রাখতে হবে যে কবিতা এবং গদ্যের ক্ষেত্রে তর্জমা, যদি কোনো রচনা কেউ তর্জমা করে থাকেন, এগুলো মনে রাখতে হবে। আর প্রত্যেক কবি সাহিত্যিকেরই আমাদের বিশেষভাবে কবি পরিচিতিটি পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। কবি পরিচিতি মাস্ট কিন্তু পড়তেই হবে। তাহলে এইভাবে সাহিত্য সম্ভার এবং সাহিত্য সঞ্চয়ন উভয়ের কিন্তু আমাদের পড়তে হবে। এবার যদি দেখি প্রফেসর শঙ্কুর ডায়েরি, দেখো প্রফেসর শঙ্কু থেকে প্রচুর আছে, তো এখান থেকেও 1-2টি প্রশ্ন 9-10-এ হবে কিন্তু। তাহলে এখানে প্রথম কথা হলো যে শঙ্কু সম্পর্কে যে আমাদের 6টি গল্প আছে শঙ্কুকে নিয়ে। এখানে দেখো প্রত্যেকটি গল্পের যে গল্প আছে 6টি গল্প, এই গল্পগুলি ক্রমানুযায়ী একটু মনে রাখার চেষ্টা করবে। ক্রমানুযায়ী মনে রাখার একবার চেষ্টা করতেই হবে কিন্তু। বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু, আশ্চর্য পুতুল, করভাস, ডক্টর সেরিংয়ের স্মরণশক্তি, মহাকাশের দূত এবং স্বর্ণপর্ণী। এবং নেক্সট কাজ তোমাদের যেটি হবে সেটা হলো ধরো বোমযাত্রীর ডায়েরি, এখান থেকেই তোমাদের প্রশ্ন হতে পারে, বা তোমাদের স্বর্ণপর্ণী থেকে প্রশ্ন হতে পারে। তো এখান থেকে কী করবে, প্রত্যেকটি রচনার প্রথম 2টি লাইন, প্রত্যেকটি গল্পেরই 2-3টি পাতা আর কি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আর পুরোপুরি গল্পগুলো নিখুঁতভাবেই পড়তে হবে, কিন্তু প্রথম 2টি পাতা একেবারে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে। এখানে ধরো কী রকমের প্রশ্ন হতে পারে, প্রহ্লাদের সঙ্গে শঙ্কু কত বছর হলো আছে? তো 27 বছর হলো। এখানে স্ন্যাপগান, এটির অনুবাদ বা বাংলা অর্থ কী, নরশাস্ত্র, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গল্পের যেটা মনে রাখবে সেটা দেখে নাও বলছি।
যে প্রত্যেকটি গল্পের ক্ষেত্রে দেখবে তোমাদের এখানে পত্রিকাটি আছে, যে কোন পত্রিকায় কোন সংখ্যায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয়, এটি সবসময় মাথায় রাখতে হবে। এবার দেখে নাও যদি কোনি মতিনন্দী, এখান থেকে পড়ো, কি পড়বে দেখো। প্রথম কথা হলো মতিনন্দীর পুরোপুরি কবি পরিচিতিটি খুব ভালোভাবে পড়বে, তার গল্প, ঠিক আছে, দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম গল্প, এগুলো ভালোভাবে পড়বে। এরপর আমরা দেখতে পাবো কোনির নিয়ে লেখা, কোনিকে নিয়ে লেখা আছে। তো সবসময় মনে রাখবে, যতটা সম্ভব চেষ্টা করবে, এই যে বারুনি, এটা এসএসসি 2016-তে এসেছিল, তো কোনি সম্পর্কে ডিটেলসে মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে প্রজাপতি মনে রাখতে হবে। আর আমরা দেখতে পাবো বিষ্ণুধর, ঠিক আছে, তার জ্যাঠা অম্বলে মারা গিয়েছিল, বাবা কলেরায় মারা গিয়েছিল, কমল পাল ইনফ্লুয়েঞ্জাতে মারা গিয়েছিল, এগুলো মনে রাখতে হবে। কোনির পরিবার সম্পর্কে জানতে হবে, কয় ভাই বোন, কোথায় থাকেন। সঙ্গে সঙ্গে ক্ষিতীশ সিংহী বা ক্ষিতীশ সিংহ, এই চরিত্রটি জানতে হবে। লীলাবতী তার স্ত্রী, এটাই পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। প্রজাপতি সম্পর্কে জানতে হবে, পূর্বে নাম ছিল সিনহা টেলারিং, 4 বছরে প্রজাপতি ডানা মিলেছে, প্রজাপতি কোন বার বন্ধ থাকে, কোনি আর কাজ কি, কোনি কত বেতন পায়, এই ধরনের প্রশ্নগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আর তাছাড়া কোনির এক একটি পার্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন ইউটিউবে করা আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তাহলে দেখো টেক্সটের কথা বললাম, এবার প্রাচীন ও মধ্যযুগের কথা। দেখো এখানে আমাদের যে পার্টগুলি আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। টেক্সট থেকে আমি তোমাদের বলে রাখি, টেক্সট থেকে অন্তত গোটা 10 কোশ্চেন হতে পারে যদি 55 নাম্বারের পরীক্ষা হয়, ঠিক আছে। আর যদি বেশি হয়, 90 নাম্বারের পরীক্ষা যদি হয়, যদিও এগুলো এখনও আমরা নিশ্চিতভাবে জানা নেই, তবে 2016-র উপর যদি পরীক্ষা হয়, মানে সেই নিয়ম অনুযায়ী, তাহলে এখানে 10 নাম্বারের মতো টেক্সট থেকে প্রশ্ন হতে পারে। এবার দেখো আনুমানিক আমি পার্সেন্টেজ হিসাবে বলছি, আমি বলছি, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি, ধরে নিতে পারো প্রায় 20 বা এখানে কমপক্ষে, যেমন ধরো বিদ্যাপতি থেকে প্রশ্ন হবেই, ভারতচন্দ্র থেকে, এখানে ঘনরাম থেকে প্রশ্ন হবেই, কৃত্তিবাস থেকে, মালাধর থেকে প্রশ্ন হবেই, এই দুটি থেকে প্রশ্ন হবেই, আলাওল থেকে প্রশ্ন হবেই। তো এই যদি আমরা দেখি পুরোপুরি, কমপক্ষে এখান থেকে 10-15টি প্রশ্ন কিন্তু পাবোই কমপক্ষে, ওকে, কমপক্ষে পাবোই। এবার ধরো তোমরা যদি পড়ো, বা এখানে আমি তোমাদের বলে রাখি, প্রত্যেকে কিন্তু নোটস করা শুরু করে দাও, ঠিক আছে। নোটস করতে হবে, নিজেদের কাছে খাতায় লিখে রাখতে হবে, তবেই কিন্তু এক্সামটি আমরা ক্র্যাক করতে পারতে পারি, ঠিক আছে। তো খাতায় নোটসগুলো পুরোপুরি করে রাখা উচিত। ধরো আমি তোমাদের যদি চর্যাপদ বা বিদ্যাপতি সম্পর্কে কিভাবে নোটস করবে, দেখো এইভাবে দেখে নাও, দেখো এইভাবে নোটস করতে হবে, ঠিক আছে, পুরোপুরি সুন্দরভাবে গুছিয়ে এইভাবে নোটস করবে, এইভাবে পুরোপুরি চর্যাপদ সম্পর্কে যা যা তথ্য আছে সমস্ত কিছু নোটস করে নিতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু এইভাবে নোটস করে নিতে হবে আমাদের। চর্যাপদের যে যে পদগুলি আছে, কোন রাগে কতগুলি পদ রচিত হয়েছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে লুইপাদের যে কয়টি পদ আছে, 2টি পদ আছে, কত কত সংখ্যক আছে, 1 আর 29, সেগুলো কোন রাগে রচিত, এইভাবে প্রত্যেকটি অংশ কিন্তু আমাদের জানতে হবে। তাছাড়া চর্যাপদে প্রবাদ প্রবচন কটি আছে, দেখো 6টি আছে, 1 2 3 4 5 6, এই 6টি কত নম্বর পদ, সঙ্গে সঙ্গে কবির নাম কি, অর্থ কি, এগুলোও কিন্তু জানতে হবে আমাদের। এবার দেখো বিদ্যাপতি থেকে এইভাবে নোটসগুলো নিজেদের খাতায় করতে হবে। এটা শুধুমাত্র বললাম যে তোমরা এখানে উপাধিগুলো মনে রাখতে হবে, এইভাবে ছক আকারে লিখে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদের মক টেস্ট আকারে আমি নেব, এইভাবে পুরোপুরি সাজিয়ে গুছিয়ে নোটসগুলো করতে হবে। যেমন এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল এমএসসিতে, ঠিক আছে। তো আমি যেগুলো পড়াবো সেইগুলো থেকে কোশ্চেন আসবেই মাস্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট যে পদগুলি, সেইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, যে এটা এই পর্যায়ের পদ, বিদ্যাপতি কোন পর্যায়ে শ্রেষ্ঠ, এগুলো একটু খুব ভালোভাবে, বিদ্যাপতি সম্পর্কে কে কী বলেছেন, এইভাবে ডিটেলসে কিন্তু তোমাদের নোটসগুলো লিখে নেওয়া প্রয়োজন। তাহলে এইভাবে প্রত্যেকটি অংশ কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে, খাতায় নোটস করবে, তাছাড়া কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়।
আর সঙ্গে সঙ্গে আধুনিক যুগ থেকেও সেম যেভাবে আমি তোমাদের দেখালাম সেইভাবে নোটস করবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলি, যেমন বিদ্যাসাগর যতগুলি রচনা লিখেছেন এবং কোন কোন রচনার উপর নির্ভর করে রচনা করেছেন, বা কোন কোন যেমন অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে শকুন্তলা রচনা করেছেন, ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে তিনি সীতার বনবাস রচনা করেছেন। সঙ্গে সঙ্গে প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র মনে রাখবে, ঠিক আছে, পড়তে হবে প্রত্যেকটা যে কতগুলি তার প্রবন্ধ গ্রন্থ আছে, প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য যে প্রবন্ধ সেগুলি কোনগুলি, সেগুলি খুব ভালোভাবে নোটস আকারে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর এখানে বিশেষভাবে যদি তোমরা দেখো যে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিশেষভাবে রবীন্দ্রনাথ তো প্রত্যেকটি অংশেই আছে, তো রবীন্দ্রনাথ থেকেই তোমাদের 4 থেকে 5টি কোশ্চেন হবেই কমপক্ষে। ওকে, 5টি কোশ্চেন কমপক্ষে তোমরা পাবে। এখানে তারা, শরৎ, মানিক বিভূতি আছে, সঙ্গে সঙ্গে এখানে বঙ্কিমচন্দ্র, এই অংশগুলি থেকে বেশি কোশ্চেন পাবে, ঠিক আছে, কথা সাহিত্যের অন্যান্য অংশের তুলনায়। তাছাড়া তোমাদের এইগুলি থেকে মনে রাখবে কি করবে, যদি ছদ্মনাম থেকে থাকে ছদ্মনাম পড়বে, এবং সেই সাহিত্যিকের যতগুলি রচনা আছে মাস্ট মনে রাখতেই হবে। প্রকাশকাল কিছু ইম্পর্টেন্ট উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, নাটক, গদ্যগ্রন্থ, এগুলির কিছু ইম্পর্টেন্ট প্রকাশকাল মনে রাখতে হবে। কিন্তু প্রত্যেকটি রচনা, যদি একজন কেউ 300টি লিখেছেন গ্রন্থ, সেই 300টির নাম মনে রাখতে হবে, ছদ্মনাম মনে রাখতে হবে, উপাধি মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, এই পুরস্কারগুলি মনে রাখতে হবে। যদি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সেটি মনে রাখতে হবে, সালটি, পুরস্কারগুলির সাল এবং সেই উপন্যাস বা কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থ সেগুলি খুব ভালোভাবে মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো গ্রন্থ সেগুলি উৎসর্গ যদি কাউকে করে থাকেন সেটি মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট রচনাগুলির গুরুত্বপূর্ণ যে লাইন, যেমন আমার সাজানো বাগান শুকাইয়ে গেল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, তো এই ধরনের লাইনগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতেই হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আমাদের মনে রাখতেই হবে। ওকে, তো এইভাবে আমাদের পড়তে হবে। সৈয়দ মুজতবা আলী থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যেকটি কবি সাহিত্যিকের মনে রাখবে জন্ম মৃত্যু, জন্মসালটা একটু মনে রাখার চেষ্টা করবে, জন্মসালটা প্রত্যেকটি সাহিত্যিকের। আর কিছু কিছু ইম্পর্টেন্ট বললাম রচনার প্রকাশকালগুলো মনে রাখবে, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাদের যদি ডিএল রয় থেকে একটি নোটস দেখাই যে কিভাবে তোমরা নোটস করবে, দেখে নাও। দেখো এইভাবে জন্ম মৃত্যু প্রথম কথা লিখবে, পিতা মাতা লিখবে। প্রথম গ্রন্থিত মুদ্রিত কবিতা দেখো দেওঘরের দেবসন্ধ্যা, এভাবে প্রথম রচনা এটি, আত্মপ্রকাশ তার প্রহসনের মাধ্যমে। কাব্যগ্রন্থগুলি দেখে নাও, যে আর্যগাথা, দি লিরিক্স অফ ইন্ডিয়া, আষাঢ়ে, হাসির গান, হাসির গানের জন্য তিনি হাসির গানের রাজা উপাধি পেয়েছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম বিদ্রুপাত্মক কাব্য হলো আষাঢ়ে, এগুলি খুবই ভালোভাবে মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এই যে এক ঘরে, এই রচনাটি কি গদ্য রচনা, নকশাধর্মী রচনা, এখানে বিষয়বস্তু কি আছে, প্রেক্ষাপট কি আছে, সঙ্গে সঙ্গে তিনি কতগুলি প্রবন্ধ রচনা করেছেন, প্রবন্ধের মূল বিষয়বস্তু কি, চরিত্র কি আছে, প্রকাশকাল কি, এগুলি জানতে হবে। দেখো এইভাবে তোমাদের সাজানো গোছানো নোটস অন্তত আমি তোমাদের এইভাবে গাইড করিয়ে থাকি, ঠিক আছে। পৌরাণিক আছে, দেখো পৌরাণিক নাটক পাষাণী, পাষাণী উৎসর্গ কাকে করা হয়, চরিত্রগুলি কি আছে, এগুলি আছে। সীতা পৌরাণিক নাট্যকাব্য, শ্রেষ্ঠ পৌরাণিক নাটক এটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কাহিনী অবলম্বনে বা কোন কাব্য রচনা করেছেন এখানে, এগুলি কিন্তু খুব ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। খুবই ভালোভাবে এগুলো তোমাদের কিন্তু দেখা প্রয়োজন, এগুলো সবসময় খেয়াল রাখবে খুবই ভালোভাবে। এখানে দেখো ভীষ্ম আছে, যেটা অমিত্রাক্ষর ছন্দে এটা রচিত ভীষ্ম। তো এই ভীষ্মের ক্ষেত্রে দেখে নাও দ্বিজেন্দ্রলাল রায় যে রচনা করেন, ঠিক আছে। তো এটা খুব ভালোভাবে যে ভূদেব, হ্যাঁ, তার বিভিন্ন যে চরিত্রগুলি ঐতিহাসিক, এইভাবে কিন্তু নোটসগুলো তোমাদের করতে হবে। পাশাপাশি যদি তোমরা আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে দেখো, আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্র মনে রাখবে প্রত্যেকটি, এই যে বিশেষ করে ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে যতগুলি সম্ভব, যেমন যেগুলি চরিত্র মনে রাখা প্রয়োজন সেটা হলো কালিদাসের রচনার, শূদ্রকের রচনার, এই দুটি সাহিত্যিকের বিশেষ করে আমাদের চরিত্রগুলি
মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে যদি নাটক হয়ে থাকে সেই নাটকটি সপ্তাঙ্ক না পঞ্চমাঙ্ক এটি মনে রাখতে হবে। সেই নাটকের চরিত্র নিশ্চয়ই তোমরা জানো, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম, এগুলো জানতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইকবাল, অমৃতা প্রীতম, প্রেমচন্দ্র, এগুলো মনে রাখতে হবে। নেপালির জাতীয় কবি তো ভানুভক্ত, বিজয় টেন্ডুলকর মারাঠি একজন কবি, খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে। গোপীনাথ মহান্তি থেকে তোমাদের প্রশ্ন হয়েছিল, প্রেমচন্দ্র থেকে প্রশ্ন হয়েছিল, ঠিক আছে। যেমন গোদান উপন্যাসটি কার লেখা, শেক্সপিয়র থেকে প্রশ্ন হয়েছিল এমএসসিতে, শেক্সপিয়র, এখানে এলিয়ট, ওকে। সঙ্গে সঙ্গে এখানে গার্সিয়া মার্কেজ, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো আমাদের হয়ে থাকে। তো এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি তোমাদের আমি এখানে শেক্সপিয়র থেকে দেখায় যে কিভাবে তোমরা নোটস করবে, দেখো শেক্সপিয়রটি একবার দেখে নাও। দেখো এইভাবে নোটস করবে, ঠিক আছে, যে জন্ম মৃত্যুটা প্রথমে লিখে রাখবে। তারপরে ভারতের কালিদাস বলা হয় জগতের, তুমি এখানে হেমচন্দ্র বলেছেন, ভারতের কবিদাস কালিদাস, জগতের তুমি। পাশাপাশি তার যে ঐতিহাসিক রচনাগুলি এগুলো মনে রাখতে হবে, যেমন কোরিওলেনাস, এটা তোমাদের এমএসসিতে এসেছিল। ট্র্যাজেডি কোনগুলি, ট্র্যাজেডি নাটক, এগুলো মনে রাখতে হবে। কবিতা একটি, সোনেট গুচ্ছ আছে, কমেডি এগুলো। এবার মোস্ট ইম্পর্টেন্ট কিছু কমেডি আছে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, এইভাবে তোমাদের কিন্তু লিখে নিতে হবে এবং নিজেদের পড়তে হবে, ঠিক আছে। পাশাপাশি তার যে বিশেষভাবে নাটকগুলি আছে সেগুলো অনুবাদ কে করেন, সেই অনুদিত নাটকের নাম কি, এগুলো মনে রাখতে হবে। শেক্সপিয়র সম্পর্কে এবার বিভিন্ন যে তথ্য এগুলি মনে রাখতে হবে, যে দি কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস রচনা করেন, এগুলো জানতে হবে এবং এগুলো তোমাদের খাতায় নোটস করা প্রয়োজন। এবার দেখে নাও, যদি তোমরা দেখো যে ব্যাকরণ থেকে কি পড়বে, তো ইংরেজি থেকে বাংলা অনুবাদ এটার কথা ছেড়েই দাও, ঠিক আছে। ব্যাকরণ থেকে কি পড়বে দেখে নাও, বা এক্সট্রা যদি কিছু পড়তে হয় সেগুলো কি কি পড়বে সব বলে দেবো। তো দেখো ব্যাকরণ থেকে বিশেষভাবে তোমাদের আমি একটি দেখবে ডেমো ক্লাস দিয়েছি বা ফ্রি ক্লাস টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুকে, সেটা একবার তোমরা দেখে নিতে পারো। তো পুরোপুরি খুঁটিয়ে পড়তে হবে। যেমন ধ্বনি বর্ণ পড়লে, স্বরধ্বনি ধরো পড়ছো তুমি, তো স্বরধ্বনি থেকে মান্যচলিতে 7টি আমাদের স্বরধ্বনি আছে, অ, আ, হ্রস্বই, হ্রস্ব উ, এ, ও এবং এ। এই 7টি স্বরধ্বনির যে বিভিন্ন বিশেষভাবে জিহ্বার অগ্রপশ্চাৎ অনুযায়ী এইভাবে যে আমাদের আছে ই, এ, এ, আর নিচে আছে আমাদের আ, এখানে আমাদের আছে উ, ও, অ, এভাবে যে ছকটি আছে এই ছকটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং আমাদের 11টি লিকে বাদ দিয়ে 11টি আমাদের স্বরবর্ণ আছে, এই প্রত্যেকটি স্বরবর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু নাম মনে রাখতে হবে, যে কোনটা কণ্ঠস্বর, কোনটি মূর্ধন্য স্বর, এগুলো একটু মনে রাখতে হবে। পাশাপাশি ধ্বনি পরিবর্তনের কারণটা ভালোভাবে পড়তে হবে, যে ঐতিহাসিক কারণ কোনগুলি, কোন শব্দটি ঐতিহাসিক কারণের প্রভাবে পরিবর্তিত হচ্ছে। আবার রীতিগুলো পড়তে হবে, যেমন সমীভবন, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো সমীভবন, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো স্বরসঙ্গতি, ঠিক আছে। অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো ইম্পর্টেন্ট। নাসিক্যী ভবন আছে, বিষমী ভবন আছে, এগুলো প্রত্যেকটাই মনে রাখবে খুবই ভালোভাবে, খুবই ভালোভাবে প্রত্যেকটি উদাহরণ পড়তে হবে। এবার তোমরা যদি বলো স্যার কোথা থেকে প্র্যাকটিস করব, তার জন্য বিশ্বজয় ইউটিউব চ্যানেল ফলো করবে, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলে আজকে রাত্রি 8 PM লাইভ ক্লাস আছে, সেখানে দেখবে ব্যাকরণের প্রত্যেকটি পার্ট আমি বুঝিয়ে থাকি। তো তোমরা ফ্রি ক্লাসগুলো সেখানে করে নিতে পারবে, ব্যাকরণের প্রচুর ভিডিও সেখানে আছে, সেই ক্লাসগুলো প্র্যাকটিসগুলো করতে পারবে, প্র্যাকটিসও হবে এবং তোমরা স্পষ্ট ধারণাও হবে এবং পুরোপুরি সম্পূর্ণ বুঝে যেতে পারবে, বোঝাও হয়ে যাবে। সন্ধি থেকে মনে রাখবে আমাদের 3টি সন্ধি আছে, যদিও স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, বিশেষভাবে সংস্কৃত অনুযায়ী 3টি বিসর্গ সন্ধি আছে। তো তো এই 3টির ক্ষেত্রে যদি দেখো যে প্রত্যেকটি সন্ধির সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র অনুযায়ী। যে ধরো এখানে ধরো আমি বললাম যে হিমালয়, তো তোমাদের প্রশ্ন হতে পারে যে হিমালয়তে কোন সূত্রটি প্রযুক্ত বা প্রযোজ্য, তো তোমাকে তাহলে সূত্রটাও একটু পড়তে হবে, সঙ্গে সঙ্গে সন্ধি বিচ্ছেদও দেখতে হবে। উপসর্গগুলো পড়বে, সংস্কৃত উপসর্গ আমাদের আছে 20টি উপসর্গ এবং বাংলা উপসর্গ আছে, ফার্সি বিদেশি উপসর্গ আছে, এই উপসর্গগুলি আমাদের জানা প্রয়োজন। অনুসর্গ 2 প্রকারের হয়ে থাকে, শব্দজাত অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ। এই অনুসর্গগুলি ভালোভাবে পড়তে হবে, কোনগুলি শব্দজাত, কোনগুলি ক্রিয়াজাত। ধাতু জানতে হবে প্রত্যয় থেকে, আমি তোমাদের প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে দেখবে
যে ক্লাসগুলি নিয়ে থাকি এগুলোর একটা ধারণা দিয়ে থাকি। প্রকৃতি প্রত্যয় এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর কিছু কিছু প্রত্যয় আছে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের বিশেষভাবে ক্লাসে জানিয়ে দেবো, ঠিক আছে, ইউটিউবে। শব্দভাণ্ডার মোস্ট ইম্পর্টেন্ট। শব্দভাণ্ডারের মধ্যে যদি দেখো দেশি শব্দ আছে, মিশ্র শব্দ আছে, সঙ্গে সঙ্গে অর্ধ তৎসম শব্দ আছে, ওকে, এখানে পর্তুগিজ শব্দ আছে, সঙ্গে সঙ্গে ফার্সি শব্দ আছে, আর তুর্কি শব্দ আছে, এছাড়া অন্যান্য ইতালীয়, স্পেনীয় ইত্যাদি তো আছে, আরবি ফার্সি আছে। তো এইগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে আমরা যদি কারক দেখি, দেখো কারক তো 6টি আছে আর অকারক 2টি আছে, সম্বন্ধ আর সম্বোধন। তো এই কারকগুলির স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে কিন্তু চাই। যেমন ধরো যে এটা একটি আমি বললাম, তোমরা পারলে কমেন্ট জানাবে, কমেন্টে এটা কি হবে। কলকাতা আছে, এটি একটি বাক্য, কলকাতা আছে কলকাতাতে। তো এই যে কলকাতার তলায় দাগ, এটিকে যদি কারক নির্ণয় করো তাহলে কোন কারক হবে এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আজকে আমি লাইভে সন্ধ্যের সময় প্রত্যেকে উপস্থিত থাকবে 8 PM এটা আমি আলোচনা করে দেবো। তো এইভাবে স্বচ্ছ ধারণা চাই কারক কোনটি, প্রত্যেকটি কারকের ভাগগুলো মনে রাখতে হবে। যেমন ধরো তোমাদের কর্তৃকারকের অনেক ভাগ আছে, ঠিক আছে, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, সহযোগী কর্তা, সঙ্গে সঙ্গে অনুক্ত কর্তা, উহ্যকর্তা, এগুলো প্রত্যেকটি স্বচ্ছ ধারণা রাখতে হবে। সঙ্গে সঙ্গে সমাসের ক্ষেত্রে মনে রাখবে, প্র্যাকটিস খুবই জরুরি। কারণ কোনটি সাধারণ কর্মধারয় সমাস হবে, কোনটি রূপক কর্মধারয় সমাস হবে, এই ধারণাটা প্রয়োজন, কারণ এটা আমাদের কাছে খুবই জরুরি। সঙ্গে সঙ্গে সমাসের সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে 3টি পার্টে ভাগ করেছেন। এবার পাঠের মধ্যে কোন কোন সমাসগুলি থাকছে, ব্যাখ্যামূলক সমাস কোনটি, বর্ণনামূলক সমাস কোনটি, হ্যাঁ, সংযোজক সমাস কোনটি, এগুলো আমাদের মনে রাখতে হবে। অব্যয়ীভাব সমাস, এবার কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে, এগুলো একটু খুবই ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটি উদাহরণ সঙ্গে ব্যাস বাক্য এগুলো প্র্যাকটিস করতে হবে খুবই ভালোভাবে খাতায় লিখে লিখে। বাক্য নির্মাণের শর্ত যদি দেখো, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন। এবং বাক্যের ক্ষেত্রে দেখো তুমি খাবে, তো তুমি হলেও দেখো এখানে উদ্দেশ্যখণ্ড, মানে যা সম্পর্কে বলা হচ্ছে সেটা তুমি সম্পর্কে, তো তুমি উদ্দেশ্য। তো এবার উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটি বিধেয়, তো উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা চাই। এবার উদ্দেশ্য যেটা সেটাই বিশেষ্যখণ্ড হয়ে থাকে। ধরো এরকম আমি একটি বাক্য বললাম যে তুমি তুমি ধীরে যাবে। তো এখানে দেখো কনসেপ্টটা দেখো যে এখানে বিশেষ্যখণ্ড তুমি, ক্রিয়াখণ্ড যাবে, তো যাবের বিশেষণ ধীরে, তাহলে এটা ক্রিয়া বিশেষণ খণ্ড। এইভাবে আমাদের 3টি খণ্ড মনে রাখতে হবে। বাক্যের গঠনগত জানো 4 প্রকারের, সরল, জটিল, যৌগিক আর সরল, জটিল, যৌগিক, মিশ্র। অর্থগত অনুসারে 7 প্রকার আছে। তো প্রত্যেকটা প্রকারের উদাহরণ খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। যে হ্যাঁ তুমি হয়তো বুঝে থাকবে, এই ধরনের হয়তো বুঝে থাকবে এটা কী ধরনের অর্থগত বাক্য হতে পারে, এগুলো মনে রাখতে হবে। বাক্যে রূপান্তর জানতে হবে, সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর, সরল থেকে জটিল বাক্যে রূপান্তর, এগুলো করতে পারতে হবে। সদর্থক থেকে নঅর্থক বাক্যে, মানে হ্যাঁ সূচক থেকে না সূচক বাক্যে, ওকে। এবার বাচ্যর ক্ষেত্রেও মনে রাখবে, বাচ্যটাও খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তো এই পুরোপুরি সিলেবাস ছাড়া তোমাদের 2টি বা 3টি জিনিস ব্যাকরণে অ্যাড করবে, সেটা হলো, প্রথম কথা হলো অ্যাড করবে 1 বাগধারা, যেগুলো এক্সট্রা পড়বে তোমরা, বাগধারা পড়বে। 2 পড়বে শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ এগুলো এক্সট্রা পড়বে, ঠিক আছে। তো বাগধারা পড়বে, শুদ্ধ অশুদ্ধ পড়বে, এগুলো আপাতত এক্সট্রা তোমরা পড়ে রাখতে পারো। আর এখানে ব্যাকরণের মধ্যে যদি দেখো বিশেষভাবে আর এক্সট্রা কিছু আমাদের সঙ্গে সঙ্গে তোমরা 3 নম্বর এক কথায় প্রকাশ, এটি একবার দেখে রাখতে পারো, এক কথায় প্রকাশ, এই 3টে পার্ট এক্সট্রা দেখবে। এবার সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এখানে তোমাদের বলে রাখি, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বিশেষভাবে তোমরা যদি দেখো, যেমন এখানে ধরো মৈমনসিংহ গীতিকা নেই, তো তোমরা চাইলে মৈমনসিংহ গীতিকা সম্পর্কে তথ্য জোগাড় করতে পারো। সঙ্গে সঙ্গে তোমরা মনসা মঙ্গলের অন্যান্য যে কবি আছেন, নারায়ণ দেব, হ্যাঁ, বিপ্রদাস পিপলাই, সেগুলো মনে রাখতে পারবে, সেগুলো পড়তে পারবে, ঠিক আছে। আর এখানে বৈষ্ণব কবি যারা আছেন আর 1-2 জন,
সেগুলো সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করবে, ঠিক আছে। এগুলো তোমাদের আপাতত পড়লেই হবে সাহিত্যের ইতিহাস থেকে। যেমন এখানে যদি এক্সট্রা কিছু দেখো, কি দেখবে এক্সট্রা কিছু, তোমরা যদি এক্সট্রা কিছু দেখতে চাও, তোমাদের যে লেখক পরিচিতি আছে টেক্সট বইয়ের, সেই লেখক পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে। সেই রচনাকারের, ঠিক আছে, মানে সেই লেখকদের রচনাগুলির নাম সম্পূর্ণভাবে জানার চেষ্টা করবে, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। আপাতত তোমাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা কি পড়বে না পড়বে। এবার তোমাদের বইয়ের কথা বলে দিই। তোমরা যদি কেউ সাহিত্যের ইতিহাস বইটি ফলো করতে চাও, তো তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে সাহিত্যের ইতিহাসের বেস্ট বই তোমরা যদি কেউ ফলো করতে পারো, সুকুমার সেনের বই ফলো করতে পারো, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের বলবো এত বইয়ের চক্করে না পড়ে তোমরা যদি আমার কাছে যদি কেউ পেড ব্যাচে এডমিশন হয়ে যাও, তাহলে সাহিত্যের ইতিহাসের বইও কিনতে হবে না, ওকে। প্রাচীন মধ্যযুগের বইও কিনতে হবে না, মানে আধুনিক প্রাচীন মধ্যযুগ কেনার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে অনুবাদ অনুষঙ্গের এই 3টি বই তোমাদের কেনারও প্রয়োজন নেই। তোমরা সুন্দর গোছানো নোটস, একেবারে স্ট্যান্ডার্ড নোটস, ওকে, পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তোমরা কিনতে পারো। বই লিস্টটা তবু তোমাদের আমি বলে দিচ্ছি যে সুকুমার সেন, ঠিক আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে অশোক মিশ্রের প্রাচীন ও মধ্যযুগ থেকে অশোক মিশ্র, আর ব্যাকরণের লিটন সেরের বই, ঠিক আছে, লিটন দত্ত। সঙ্গে সঙ্গে তোমরা বামনদেব চক্রবর্তী, এই 2টি বই যদি ফলো করো, বা বাণী সংসদের বইটি ফলো করলেই আপাতত হবে, কালীপদ চৌধুরীর এই বইগুলি ফলো করো। অনুবাদ অনুষঙ্গের থেকে যদি তোমরা দেখো যে একটি বই আছে অনুবাদ অনুষঙ্গের থেকে, ঠিক আছে, সেই বইটি বিশেষভাবে যদি দেখো যে দেশ বিদেশের সাহিত্য, এরকম নাম আছে, দেশ বিদেশের সাহিত্য। তোমরা যদি কেউ কিনতে চাইছো, দেশ বিদেশের সাহিত্য, সন্তোষ অধিকারী, ঠিক আছে, সন্তোষ অধিকারীর এই বইগুলো তোমরা কালেক্ট করে পড়াশুনো শুরু করতে পারো। তো এই ছিল ভিডিও। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি তোমাদের সমস্ত এসএলএসটি বাংলা যাদের সাবজেক্ট, সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা কমেন্ট করবে যে কেমন লাগলো ভিডিওটি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ মক টেস্ট প্রতিনিয়ত হচ্ছে, ওকে। আর যে ব্যাচের কথা বলছি দেখো, 25শে এপ্রিল থেকে যে ব্যাচটি শুরু হচ্ছে, তো এখানে তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস পাবে, ঠিক আছে। 0+ স্ট্যান্ডার্ড লেভেল, মানে একেবারে 0 লেভেল প্লাস হাই লেভেলের এখানে তোমরা ক্লাস পাবে। এখানে ওয়ান টাইম ফি বা মান্থলি ফি রাখা হবে, ঠিক আছে, সেটা এখনও ঠিক হয়নি। তোমাদের 22 তারিখে জানিয়ে দেব। তো তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারবে। তোমরা ফুল মক টেস্ট কমপক্ষে 30-এর বেশি পাবে, ঠিক আছে। সিলেবাসের ছোট্ট ছোট্ট পার্ট বা ফুল সিলেবাস অনুযায়ী তোমরা মোট 30টি ফুল মক টেস্ট পাবে, প্র্যাকটিস সেট পাবে, সম্পূর্ণ ব্যাকরণের ক্লাস পাবে 0 লেভেল থেকে, পিডিএফ নোটস পাবে, প্র্যাকটিস সেট পাবে প্রত্যেকটা পাঠের, সাহিত্যের ইতিহাসেরও সেম, টেক্সটেরও সেম। তো তোমরা যারা এডমিশন হতে চাইছো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।